জ্যোতিষের আলোকে অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পারছেন। আপনাদের জীবনের যা যা সমস্যা রয়েছে, যা যা সমস্যা থেকে কিভাবে একটা সমাধান পাবেন, নানান কঠিন জটিল ভয়ঙ্কর সমস্যা নিয়ে হয়তো বসে রয়েছেন, কোথায় যাবেন কি করবেন দিশেহারা হয়ে যাচ্ছেন। আমার মনে হয় একটু যদি আপনারা এই বিষয়ে কনসাস হন, সচেতন হন, একজন সঠিক মানুষের সান্নিধ্য নিয়ে যদি এই কার্যগুলোকে করতে পারেন, তাহলে কিন্তু জীবনের আমাদের যেগুলো অপ্রাপ্তি থেকে গেছে, যেগুলো আমাদের অপূরণ থেকে গেছে, সেগুলোকে আমরা পূরণ করতেই পারি। নিশ্চয়ই পারবেন। সেই চ্যালেঞ্জ নিয়েই আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিই। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, যিনি কিন্তু জ্যোতিষ জগতের একজন বিখ্যাত মানুষ এবং তন্ত্র বিশেষজ্ঞ। তন্ত্র একজন দৈব শক্তি দ্বারা তিনি কিন্তু একটা আলাদা পাওয়ার পান, যেটা সাধনার মাধ্যমে তিনি কিন্তু সিদ্ধ হস্ত, যে কোনো জটিল কঠিন ভয়ঙ্কর কাজকে তিনি কিন্তু খুব সুন্দরভাবে একটা সহজ উপায়ে এবং খুব সুন্দরভাবে তিনি কিন্তু সেটার মোকাবিলা করে সেটাকে কিভাবে একটা ভালো জায়গায় ভালো পজিশনে আনা যায় সব কিছু তিনি কিন্তু করে দিতে পারেন। এই ক্ষমতা তিনি রাখেন, সেটাই আমাদের বলার বিষয়। এবং তার সঙ্গে তিনি একজন বাস্তু কনসালটেন্ট, অর্থাৎ বাস্তু বিশেষজ্ঞ, একজন সুদক্ষ বাস্তুবিদ এবং সহজ সরল এবং সাধন বিধির মাধ্যমে, টোটকা টিপসের মাধ্যমে এবং আরও শিকড়, যেটাকে বলে তাবিজ কবজ, যেগুলো একটা দৈব শক্তির আলাদা একটা পাওয়ার থাকে, সেটা প্রয়োগ করেও তিনি কিন্তু মানুষকে একটা সহজ উপায়ে তিনি কিন্তু সমাধানের পথ দেখান। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, শ্রী দীপ শাস্ত্রী মহাশয়। আসুন আমরা জানি তার কাছে সামনে কৌশিকী অমাবস্যা, তার মাহাত্ম্য এবং কোন সময় কোন টাইমের একেবারে এক্স্যাক্ট তিনি সব কিছু বলে দেবেন এবং কি করলে পালন করলে সেই দিনটাকে ভালো থাকবেন, শুভ হবে, সব কিছু তিনি বলে দেবেন। আপনারা শুধুমাত্র নাম বলুন এবং বয়স বলুন, তাহলে সব কিছু আপনারা জেনে যেতে পারছেন। আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন শ্রী দীপ শাস্ত্রী মহাশয়। আপনাকে স্বাগত অনুষ্ঠানে দাদা। প্রথমেই আমি আমার গুরুদেবের চরণে এবং সর্বোপরি শ্রী মাতা চরণে শতকোটি নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। সামনে কৌশিকী অমাবস্যা রয়েছে, কিন্তু কৌশিকী অমাবস্যার আগে আমি একটা ছোট্ট করে একটা বিষয় আলোচনা করে নিই, যেটা আমি আজকে বলবো বলেই ঠিক করে এসেছি। সেটা হচ্ছে পিতৃদোষ। অনেকের বাচ্চাতে পিতৃদোষ থাকে। পিতৃদোষ কিভাবে হয়? পিতৃদোষ হয়, রবি হচ্ছে পিতার কারক, এবং রবি যদি আমাদের দ্বাদশ রাশিচক্রের মধ্যে কোনোভাবে শনি বা রাহু দ্বারা পীড়িত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পিতৃদোষ হয়। এই পিতৃদোষ কেন হয়? আমাদের প্রারব্ধ অনুযায়ী আমরা জন্মাই। আমাদের 3 রকম কর্ম থাকে, সঞ্চিত, ক্রিয়মান এবং প্রারব্ধ। তো কিছুটা সঞ্চিত কর্ম এবং কিছুটা প্রারব্ধ কর্ম, এই দুটো মিলিয়েই আমাদের জন্ম হয় এবং সেই অনুযায়ী আমাদের জন্মপত্রিকা তৈরি হয়। কিন্তু আমাদের দেখা যায় যে জন্মপত্রিকায় রবি কোনোভাবে পীড়িত হয়ে গেছে কোনো চণ্ডালকারক গ্রহ দ্বারা বা কোনো পাপক গ্রহ দ্বারা, সেক্ষেত্রে পিতৃদোষ হয়। পিতৃদোষ আমরা কেন পাই, কী কারণে পাই? সেটা কি শুধুমাত্র আমার নিজের কর্মের ফলেই পাই? না, সেটা নয়। আমার পিতৃপুরুষগণ মানে পূর্বপুরুষগণ, তাদের মধ্যে যদি কোনো রকম দায়িত্ব কর্তব্যের অবহেলা থেকে থাকে, বা তারা যদি মৃত্যুর পর সদ্গতি প্রাপ্ত না হয়, অথবা তারা যদি কোনোভাবে অপঘাতে মৃত্যু হয়, বা যদি কারোর অভিশাপ তাদের মাথার উপর থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা তাদের সেই পাপটা বা সেই দুঃখটা আমরা বহন করি, মানে জেনারেশন বাই জেনারেশন বহন করি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে জেনারেশন বাই জেনারেশন যে প্রজন্ম যখন চলতে থাকে, আমাদের পিতৃপুরুষগণের উদ্দেশ্যে আমরা সঠিক কর্মটা সম্পাদন করি না। মানে তাদেরকে যে তর্পণ করা, পিণ্ডদান করা, বা তাদের যাতে সদ্গতি হয় তার ব্যবস্থা করা, অথবা তাদের প্রতি যে রেসপেক্ট করা, সেটা আমরা ঠিক মতন করি না। এটার ফলে আমাদের যদি বাচ্চাটি পিতৃদোষ থেকে থাকে, সেটা একটা ভয়ঙ্কর আকার নেয় এবং যার ফলেতে বাস্তুগত দোষ চলে আসে। বাড়িতে বাজ পড়া, গাছ মরে যাওয়া, বিভিন্ন রকম অ্যাক্সিডেন্টাল মাঙ্গলিক কোনো অনুষ্ঠান বাড়ির মধ্যে না হওয়া, বিশেষ করে সাউথ ওয়েস্ট কোনটা মানে দক্ষিণ পশ্চিমটা বলা হয় পিতৃপুরুষের স্থান। এবং এই জায়গাতে যদি আমরা পূর্বপুরুষের ফটো রেখে তাদেরকে ভোগদান করি, মালা দিই, তাহলে পরে তাদের একটা ব্লেসিং আমরা পেতে পারি। এছাড়াও বিভিন্ন রকম জিনিস রয়েছে, যেরকম পিণ্ডদান করা, তিল তর্পণ করা, এবং তাদের দোষ কাটানো, মানে মৃত্যুকালীন তারা যে যদি কেউ দোষ পেয়ে যায়, 3 রকম দোষ হয়, বারের দোষ, তিথির দোষ এবং নক্ষত্র দোষ। সেইগুলো যদি করা হয়, সেগুলোর কিছু প্রক্রিয়া রয়েছে। চণ্ডীপাঠ করা, তুলসী দান করা, নারায়ণকে যজ্ঞ করা, মধুসূদন মন্ত্র জপ করা, এগুলোর মাধ্যমে যদি আমরা তারা যাতে সেই জায়গাটা তাদের ক্লিয়ার হয়, মানে তারা যে যদি কোনো কষ্টের মধ্যে থেকে থাকে, বা তাদের যদি কোনো সদ্গতি না হয়, বা তাদের যদি জন্ম হওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকে,
তখন সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যায়, ফলে অটোমেটিক্যালি তাদের ব্লেসিংটা আমাদের কাছে আসে, তাদের আশীর্বাদটা আমাদের কাছে আসে। নচেত তাদের একটা দীর্ঘশ্বাস বা তাদের একটা দুঃখ কষ্ট, তার প্রতিফলন বা তাদের ক্রিয়মান কর্ম যেটা তারা করেছে, যার ফলে তারা ভুগছে, তার ভাগটা আমাদের উপরেও কিন্তু এসে পড়ে। এটাকেই বলা হয় পিতৃদোষ। মানে তার রিফ্লেকশনটা পড়তেই পারে। হ্যাঁ হ্যাঁ, জেনারেশন বাই জেনারেশন অনেক কিছু সেগুলো হয়তো অপ্রাপ্তি থেকে গেছে, অনেক কিছু হয়তো নৈরিত কোণ আমাদের পিতৃপুরুষদের স্থান। নৈরিত কোণে যদি কোনো রকম কাটা থাকে বা নৈরিত কোণটা যদি কোনো রকম ট্রাইঅ্যাঙ্গেল থাকে, তাহলে সেক্ষেত্রে ধরা হয় যে পিতৃদোষ আছে। এবং জনপত্রিকায় বিশেষ করে রবি যদি পীড়িত হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু পিতৃদোষ ইন্ডিকেশন করে। মানে রবি যদি শুক্র দ্বারা, শনি দ্বারা, রাহু দ্বারা যদি পীড়িত হয়, তাহলে পরেও পিতৃদোষ লাগে। তো এই পিতৃদোষ করার ক্ষেত্রে একটু নিয়ে নিই। হ্যাঁ, সবার প্রথম আপনাকেই আগে করতে হবে যা কিছু করার, এবং তারপরেতে হচ্ছে তন্ত্রোক্ত রেমেডি। হ্যাঁ, আচ্ছা, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি, তারপরে আলোচনা ফিরবো অবশ্যই। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার ম্যাম। কোথা থেকে ফোন করছেন? রানাঘাট। রানাঘাট থেকে। আচ্ছা, বলুন, মেয়ের নাম বলুন আর বয়সটা বলুন। নাম রিমি নন্দী, 1993, 13 মাস। আচ্ছা আচ্ছা, 34-35 বছর বয়স। 1993, 13 মাস। আচ্ছা, 13ই মার্চ 1993। আচ্ছা, বর্তমান বয়সটা কত? আচ্ছা, আমি সবসময় জিজ্ঞেস করি বর্তমান বয়সটা বলতে হবে, ঠিক আছে? বর্তমান বয়স 33 বছর। হ্যাঁ, সেটাই বললাম, 33 কি 34? 33 বলেছি। আচ্ছা, কেরিয়ার আর বিবাহ নিয়ে প্রশ্ন। কেরিয়ার আর বিবাহ, কেরিয়ার বিয়ে কি হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। তা বিয়েতে কিছুটা প্রবলেম আসবে। মঙ্গল দারুণভাবে এখানে খারাপ রয়েছে, রবি এবং মঙ্গল দুটোই ডিস্টার্ব আছে। চাকরি বাকরি করে চেষ্টা করছে? না না না, এখানে কর্মযোগ আছে ভালো, ঠিক আছে, কিন্তু বৈবাহিক জীবনে কিছু সমস্যা আসবে, আর হেলথ নিয়ে কিছুটা প্রবলেম আসবে। গাইনোলজিক্যাল প্রবলেম বা অপারেশনের যোগ পাচ্ছি, ঠিক আছে? অপারেশন কি এর আগে হয়েছে? হ্যাঁ, আমি তো বললাম সেরকম জায়গা আমি পাচ্ছি। এখানে মঙ্গল দারুণভাবে ডিস্টার্ব আছে, মারাত্মকভাবে ডিস্টার্ব রয়েছে। এমনি পেটের অপারেশন কিছু হয়েছে? হ্যাঁ, গলব্লাডার, স্টোন টিউমার, এই জাতীয় অপারেশনের যোগও কিন্তু আছে, ঠিক আছে? ম্যারিটাল লাইফ কেমন? মোটামুটি এখন ঠিক আছে, ঠিকঠাক চলছে? তা আমি যখন বললাম যে বৈবাহিক জীবন ভালো না, আপনি তো চুপ করে আছেন। আমি যখন আপনাকে বললাম যে বৈবাহিক জীবন ডিস্টার্ব, ভালো নয়, তা আপনি তো চুপ করে আছেন, আপনি তার কোনো রেসপন্স করেননি। অনেকক্ষণ পর আপনি বললেন মঙ্গল দারুণভাবে ডিস্টার্ব, যার ফলে ম্যারিটাল লাইফ এবং হেলথ নিয়ে প্রবলেম। ভালো কিছু বলতে কি বলছে? ভালো সময় কিছু আসবে, তাই কর্মের চেষ্টা যদি করতে পারে, কেরিয়ার ওরিয়েন্টেড বা কেরিয়ার রিলেটেড, তাহলে উন্নতি হবে। কর্মের জায়গাটা ভালো রয়েছে, কিন্তু হেলথ এবং কেরিয়ার, ম্যারিটাল লাইফ, এইগুলোতে অনেক রকম খারাপ রয়েছে। এখানে মঙ্গলের প্রতিকার অবশ্যই আগে প্রতিকারটা দরকার। এদিকে অনেকগুলো সমস্যা রয়েছে। আপনি ফোন নাম্বারটা দেখছেন টিভি স্ক্রিনে, দেখুন 2টি নাম্বার রয়েছে, 3টি নাম্বার রয়েছে। আপনি এক্ষুনি ফোন নাম্বারটা লিখে রাখুন এবং যোগাযোগ করে চলে আসুন। সামনে কৌশী অমাবস্যা আসছে, এই সময় খুব স্ট্রং। হ্যাঁ, কৌশী অমাবস্যা ভীষণ জোরদার অমাবস্যা, ভাদ্র মাসে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন। অনেকগুলো সমস্যা রয়েছে দিদি ভাই। আপনি ফোন নাম্বারটা এক্ষুনি লিখে রাখুন, দেখুন 974815 চেম্বার। আচ্ছা, শ্রীরামপুর আপনি চেম্বার পেয়ে যাচ্ছেন। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতায় রয়েছে, ব্যারাকপুরে রয়েছে, শিয়ালদহে রয়েছে, হাওড়া রয়েছে, বালি রয়েছে, মেচেদা, বর্ধমান। হ্যাঁ, আপনি ব্যারাকপুরে তাহলে চলে আসুন। হ্যাঁ, আপনি আমাকে ফোন করে নেবেন রাত্রিবেলা। ব্যারাকপুরেতে মাসখানেক এখন পাবেন না, ব্যারাকপুরের চেম্বারটা একটুখানি মেরামত হচ্ছে। বলেই তো দিলাম চাকরির যোগ আছে, চাকরির যোগ রয়েছে। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন এবং ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনি চলে আসুন যদি আপনি সিরিয়াস হন। যারা ব্যারাকপুরে আসতে চাইছেন, ব্যারাকপুরে দেখাতে যাদের সুবিধা হবে, তারা আপাতত বরানগরে চলে আসবেন, কারণ মাসখানেকের জন্য ওখানে একটুখানি ডেকোরেশন হচ্ছে, চেম্বারটা বন্ধ আছে। আপনারা বরানগরে চলে আসবেন, থানার অপোজিটে চেম্বার। যেটা আমি আলোচনা করছিলাম সেটা হচ্ছে কৌশী অমাবস্যা। কৌশী অমাবস্যা কেন নাম কৌশিকী কেন? এটা কালীর দেহকোষ থেকে দেবী কৌশিকীর আবির্ভাব হয়েছিল, ঠিক আছে? সেই জন্য এর নাম হয়েছে কৌশিকী অমাবস্যা। এবং বামদেব মা তারার
যিনি প্রধানতম ভক্ত বামদেব, তিনি মা তারাকে এই কুশের ওপর রেখে সিদ্ধি লাভ করেছিলেন পূজা করে, সেই জন্য এর নাম হয়েছে কৌশিক অমাবস্যা। এটাকে অনেকে আলোক অমাবস্যাও বলে থাকেন। তো দেহকোষ থেকে যেহেতু নির্গত হয়েছিল, কালীর দেহকোষ থেকে, সেই জন্য কৌশিকী নাম দেবীর, এবং সেই সূত্রে এইটা আবির্ভাব তিথি, যেহেতু এই অমাবস্যার নাম হচ্ছে কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যায় অসাধ্য সাধন হয়। যে কোনো রকম তন্ত্রক্রিয়া, যে কোনো রকম আপনার জটিল কঠিন সমস্যা, বিশেষ করে 7.5 যাদের চলছে, মানে মীন রাশি, মেষ রাশি এবং সামনে জুন মাসে বৃষ রাশিতে শনির ট্রানজিট হচ্ছে, 7.5 চলছে, তার একটা পরোক্ষ প্রভাব পড়ছে সিংহ রাশিতে এবং ধনু রাশিতে। ঢাইয়া চলছে তাদের সিংহ রাশি এবং ধনু রাশি, সেক্ষেত্রেও কিন্তু এই কৌশিকী অমাবস্যা। মেষ রাশি তাদের কিন্তু ঢাইয়া চলছে, সেই সূত্রে এই কৌশিকী অমাবস্যা অত্যন্ত একটি শুভ এবং খুব জোরদার যোগ। এবারেতে এই 7.5 চলাকাটে আমি যে সরল সাধন বিধি একটা কথা আমি বলেছিলাম, কারণ কি ওই গঙ্গার অবতরণের ঘটনা যেটা আমি বলেছিলাম, মা গঙ্গা যখন পৃথিবীতে অবতরিত হতে যাচ্ছিলেন, তখন মহাদেব দেখে ভীষণ রেগে গিয়েছিলেন। কারণ ভগীরথ যখন সাধনা করেছিল, তখন শুধুমাত্র ভগীরথ নয়, তার আগেও 2টো পুরুষ সাধনা করেছিল, মানে ভগীরথকে নিয়ে 3টে পুরুষ। তো মহাদেব দেখে খুব বিচলিত হয়েছিলেন এবং ভাবছিলেন যে এত দুঃখ কষ্ট বা জর্জরিত নিপীড়িত মানুষ, তাদেরকে উদ্ধারের জন্য গঙ্গা এত দেরিতে কেন অবতরণ করছেন। সেক্ষেত্রে উনি গঙ্গাকে জটার মধ্যে বেঁধে নিয়েছিলেন যখন ব্রহ্মার কুমণ্ডল থেকে যখন যাত্রা শুরু করেছিলেন গঙ্গা, এবং তারপরে তো অন্যান্য দেবদেবীদেরও বাঁধার চেষ্টা করেছিলেন এবং বলেছিলেন বাঁধবো। কারণ কি, অন্যান্য দেবদেবীরাও কিন্তু সহজে তুষ্ট হন না, অনেক জটিল কঠিন প্রক্রিয়া তার ফলো করতে হয়, অনেক যাগ যজ্ঞ হোম তপস্যা করলে তবে তারা তুষ্ট হন। তো মহাদেব বললেন এত কঠিন উপায় কেউ করতে পারবে না, তোমরাও সরল সাধনাতে সন্তুষ্ট হও। তো সেক্ষেত্রে প্রত্যেক দেবতাদের জিজ্ঞেস করলেন যে বলো একটি জিনিস যেটাতে তোমরা সন্তুষ্ট হবে। তো গণেশ বললেন দুর্বাতে আমি সন্তুষ্ট হব। তো গণেশ পরিত্রাণ পেয়ে গিয়েছিল। শনি মহারাজ বললেন সর্ষের তেলে সন্তুষ্ট হব, শনি মহারাজকে পরিত্রাণ দিয়ে দেওয়া হয়েছিল। এইভাবে 9টি গ্রহের আলাদা আলাদা জিনিস তারা বলেছিলেন এবং পরিত্রাণ হয়েছিলেন, এবং অবশেষে গঙ্গাকে পৃথিবীর দিকে যাত্রা করতে মহাদেব সহায়তা করেছেন, কারণ মা গঙ্গা মহাদেবের কাছে ক্ষমা চেয়েছিলেন। তো এই যে সহজ সরল সাধন বিধি, শনি মহারাজ সর্ষের তেলে কেন সন্তুষ্ট হন, কী কারণ? একবার হনুমানজি 7.5 শুরু হয়েছিল এবং প্রকৃতির বিধান অনুসারে হনুমানজির কাছে শনি মহারাজ এসে বলেছিলেন, যেহেতু এটি বিধির বিধান, প্রকৃতির বিধান, আপনাকেও কিন্তু আমাকে ধরতে হবে, উপায় নেই। তখন হনুমানজি বলেছিলেন যে আমি ওপর দিক থেকে তোমায় নামতে দেবো না, কারণ কি আমার শরীরে রাম সীতা অবস্থান করেন, তুমি নিচ থেকে লোয়ার পোর্শন থেকে যে কোনো জায়গাতে স্থান নিতে পারো আমার শরীর। তখন শনি মহারাজের লেজটি সব থেকে ভালো লেগেছিল হনুমানজির, এবং লেজেতে স্থান নিয়েছিল। কিন্তু হনুমানজির কাছে যখন স্থান নিয়েছিল শনি মহারাজ, 7.5 যখন তার প্রবেশ করেছিল, তখন হনুমানজি বলেছিলেন যে এবার আমি আমার নিত্য নৈমিত্তিক ক্রিয়া যা করে থাকি ডেলি, সেটা আমি সম্পন্ন করতে পারি। শনি মহারাজ বলছেন হ্যাঁ। তো হনুমানজি কিন্তু এক জায়গায় স্থির থাকতেন না, তিনি যেখানেই ভজন হতেন, কীর্তন হতো, রাম নাম হতো, সেখানেতে ঘুরে বেড়াতেন এবং ভীষণ চঞ্চল ছটপটে ছিলেন, লাফিয়ে উড়ে করে উনি ঘুরতেন। তো এইভাবে পর্বত নদী খাদ চড়াই উদ্রাই যতটা উনি লাফিয়ে লাফিয়ে যাচ্ছেন, এবং শনি মহারাজ যেহেতু লেজে অবস্থান করছেন, বিভিন্ন জায়গায় তার কেটে যাচ্ছে, ঘা হয়ে গিয়েছিল গোটা শরীরে। একটা পর্যায়ে গিয়ে শনি মহারাজ ল্যাজ থেকে নেমে তার সামনে হাত জোড় করে বলল যে আপনার কাছে আমি বেশিক্ষণ স্থায়িত্ব লাভ করতে পারবো না, অত্যন্ত কষ্টকর ব্যাপার, কিন্তু আমার গোটা শরীরে ঘা হয়ে গেছে, এর পরিত্রাণের উপায় বলুন। তখন হনুমানজি এক বাটি সর্ষের তেল নিয়ে শনি মহারাজকে ওপর ঢেলে দিয়েছিলেন এবং তার সমস্ত ঘা ঠিক হয়ে গিয়েছিল। সেই থেকে সর্ষের তেল চাপানোর নিয়ম আছে, এবং সর্ষের তেল তিলের তেল যাদের 7.5 চলছে তারা অবশ্যই কিন্তু সন্ধ্যেবেলা শনি মহারাজের মন্দিরে শনি মহারাজের বাঁ দিকে দাঁড়িয়ে দান করবেন, অশ্বত্থ গাছে জল দেবেন, অশ্বত্থ গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এবং সব থেকে তুষ্ট হন শনি মহারাজ যদি শনিবার দিন ভাত না খেয়ে, যাদের শনি ভীষণ মারক, ফাংশনাল মানে ন্যাচারাল এবং ফাংশনাল মেলিফি প্ল্যানেট, প্রারব্ধের কর্মদাতা, সেক্ষেত্রে শনি মারক যদি হয়ে আসে তাহলে তার প্রকোপ মারাত্মক, ঠিক আছে। এবং শনির বক্রদৃষ্টি হয়, কারণ কি গণেশকে যখন দেখতে গিয়েছিলেন শনি বাঁকা চোখে তাকিয়েছিলেন এবং গণেশের মুন্ড উড়ে গিয়েছিল। সেক্ষেত্রে শনি মহারাজের সামনে সরাসরি দাঁড়ানো উচিত না, শনি মহারাজের একটু পাশে দাঁড়ানো উচিত, বাঁ দিকে। এবং অবশ্যই সর্ষের তেল বা তিলের তেল দান করা দরকার, কালো তিল, কালো বস্ত্র, কালো কম্বল এগুলো দান করা দরকার। ফিজিক্যাল চ্যালেঞ্জিং পার্সন, এদেরকে খাওয়ানো বা দান দক্ষিণা করা দরকার। রাহু এবং শনি এতে ভীষণ তৃপ্ত হয় এবং
তার অপার্থিব কৃপা লাভ করা যায়। বিশেষ করে শনি যাদের মারক এবং সাড়ে সাথী চলছে তারা যদি এগুলো করতে পারেন তাহলে অনেক বেশি ভালো থাকতে পারবেন। একদম। আমরা আরো এই বিষয়ে জানবো খুব সুন্দরভাবে, পৌরাণিক কিছু গল্প থাকে, কাহিনী থাকে, একেবারে দাদা কিন্তু খুব সুন্দরভাবে এগুলো বলেন আপনাদের বোঝানোর জন্য। জীবনের অনেক কিছু সমস্যা তো আমাদের পরপর চলতেই থাকে, কিছু আবার সমাজ সাড়ে সাথী চলাকালীন হনুমানজির পুজো করা দরকার, কারণ কি হনুমানজিকে শনি ধরতে পারেনি। আচ্ছা, তো হনুমানজির যদি ভক্ত হন, হনুমানজির যদি টাচে থাকেন, হনুমান চালিসা যদি পাঠ করেন, হনুমানজিকে যদি মঙ্গলবার শনিবার করে যদি আপনি লাড্ডু, কলা, লাল বস্ত্র, মেটে সিঁদুর, চামেলির তেল যদি অর্পণ করতে পারেন, হনুমানজি খুব তুষ্ট হন এবং সেক্ষেত্রে শনি সাড়ে সাথীর প্রভাব কিন্তু আস্তে আস্তে অনেকটা কমতে থাকে। এবং সাতমুখীর রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করবেন, যদি পারেন শনি চাল্লিশা পাঠ করবেন শনিবার করে, কিন্তু শনি চাল্লিশা কিন্তু সূর্য থাকাকালীন পড়া যাবে না, সূর্যাস্তের পরই এটা পড়তে হবে এবং সম্পূর্ণ কিন্তু নিরামিষ খেয়ে পড়তে হবে শনি চাল্লিশা, এবং খোলা জায়গায় পড়তে হবে। কোনো ছাদের নিচে বা ঘরের মধ্যে ঢুকে আপনি পড়তে পারবেন না, কোনো খোলা জায়গায় বসে গঙ্গার ঘাটে বা ছাদে বা উঠোনে আপনি শনি চাল্লিশা, তুলসী গাছের সামনে উঠোনে যে তুলসী গাছ থাকে সেখানেতে আপনি যদি শনি চাল্লিশা পাঠ করেন সেটা কিন্তু আপনার ভীষণ ভালো। আর একটা কথা আমি বলে দিই, রাহু মহারাজ যাদের খুব ডিস্টার্ব, রাহু আমরা তো সেটা শুনবো, আগে ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার দিদি। নমস্কার স্যার, আমি অনিরুদ্ধ গোস্বামী বলছিলাম। হ্যাঁ বলুন। দমদম থেকে অনিরুদ্ধ গোস্বামী, বলুন আপনার বিষয় তো। হ্যাঁ, আমার বিষয়। বলুন তাহলে আপনার এক্সাক্ট বয়সটা বলুন, বর্তমান বয়স। 44 প্লাস। 44 প্লাস, বলুন। একটা ফিনান্স আর হেলথ নিয়ে প্রশ্ন, ফিনান্স আর হেলথ। হ্যাঁ, টেনশন প্রবলেম হচ্ছে। কিসের প্রবলেম? ফিনান্সিয়াল প্রবলেম চলছে। ঋণের জায়গা ভীষণ হয়ে যাবে আপনার, ঋণ, বুঝতে পেরেছেন? একটা পর্যায়ে গিয়ে ঋণের জালে জড়িয়ে পড়বেন, সেখান থেকে বেরোতে পারবেন না, এবং অর্থের অপচয় এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন কারণে। টাকা কোথাও ইনভেস্ট করলে টাকা ব্লকেজ হয়ে যাওয়া, কারোর দ্বারা প্রতারিত হওয়া, কাউকে ধার দিলে সেই টাকা উদ্ধার না হওয়া, এবং ভূ সম্পত্তিগত ব্যাপারে বিভিন্ন রকম বাধা বিঘ্ন সঞ্চার হওয়া, এরকম এই জিনিসগুলো কি চলছে বর্তমানে আপনার? সেভিংস একদমই হবে না এবং ঋণ হয়ে যাবে। ঋণ হয়েছে? ঋণ কি হয়েছে? হ্যাঁ, ঋণ পরবর্তীকালে কিন্তু হবে, একটা পর্যায়ে গিয়ে কিন্তু ঋণ হবে, বুঝতে পেরেছেন? সেভিংস দ্বিতীয় ভাবটা ভীষণ পীড়িত আছে, সেভিংসের জায়গা ভীষণই খারাপ, বুঝতে পেরেছেন? সেভিংস একবারই হবে না, টাকা পয়সা সব হাত থেকে বেরিয়ে যাবে। আপনি আমার রাতের দিকে একবার কল করবেন। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, আপনি আরো এই বিষয়ে একটু জানুন, তখন অনেকগুলো সমস্যার হয়েছে। আচ্ছা, রাহুর কথা আমি যেটা বলছিলাম, রাহু মহারাজেরও সাড়ে সাথী চলে, এবং রাহু যাদের খুব ডিস্টার্ব তাদেরকে আমি একটা টোটকা বলে দিয়ে যাচ্ছি, সেটা যদি করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন। সেটা হচ্ছে, যদি 3টে শনিবার বা 3টে অমাবস্যা, এটাও কিন্তু সূর্যাস্তের পর করতে হবে, একটা মাটির ঘড়া নেবেন, সেই মাটির ঘড়াটা বা ছোট কলসি, ছোট সাইজ হলেই হবে, বিশাল দরকার নেই, তার মধ্যে একটা জ্বলন্ত অঙ্গার বা কয়লা যেটা ভালোভাবে জ্বালিয়ে, যার মধ্যে আগুন থাকবে, সেটা ওই ফাঁকা কলসিটার মধ্যে ফেলে দিতে হবে, শুধুমাত্র ওইটাই থাকবে, এবং ওটা একটা ফ্লোয়িং ওয়াটার বহমান জলে ভাসিয়ে দিয়ে স্নান করে উঠে আসতে হবে, পিছন ফিরে তাকানো যাবে না। এই ক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে আপনাকে নিরামিষ খেয়ে, এবং কালো জামা কাপড় পরে যদি করতে পারেন সেটা কিন্তু আরো ভালো হবে, এবং সূর্যাস্তের পরেই করতে হবে। যদি করেন 3টে শনিবার করতে হবে পরপর, নয় 3টে অমাবস্যা করতে হবে, তাহলে পরে কিন্তু রাহুর প্রকোপটা অনেকটা কমবে, শান্ত হবে। আমরা জানি শনির সাড়ে সাথী হয়, কিন্তু রাহুরও যে সাড়ে সাথী আছে, রাহুরও সাড়ে সাথী হয়। এবং আরেকটা কথাও বলে দিচ্ছি, অমাবস্যার রাতে যদি আপনি অল্প কারণ মাটির খুঁড়িতে মধ্যে নিয়ে যদি আপনি আপনার দরজার সামনে রেখে দিয়ে একটা প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন, এটাতেও রাহুর প্রভাব অনেকটা নাশ হয়। আর যদি কারণ আপনি কিনতে না পারেন, তাহলে একটা চন্দন কাঠ নেবেন, চন্দন কাঠের মধ্যে পিড়িতে সেই চন্দন কাঠটা সামান্য আদা এবং একটা তামার কয়েন গঙ্গা জল দিয়ে ভালো করে ঘষে নেবেন, তাহলে ওটা কারণে পরিণত হয়ে যাবে। সেটাও যদি আপনি মাটির খুঁড়িতে দিয়ে যদি দরজার সামনে রেখে প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন অমাবস্যার রাতে, তাহলে পরেও কিন্তু রাহুর যে নেগেটিভিটিটা আস্তে আস্তে চলে যাবে। এছাড়া আপনি একটি সাদা চন্দন কাঠ ডেলি স্নান করে উঠে যদি করতে পারেন, সাদা চন্দন কাঠ গোলাপ জল এবং কেশর দিয়ে যদি চন্দন পিড়িতে বাটেন, বেটে আমাদের যে থার্ড ফিঙ্গার আছে, অনামিকা আঙুল, সেটাই করে নিয়ে যদি গলার যে কণ্ঠিতে যদি একটা করে ফোঁটা দিতে পারেন, রাং রাহবে নমঃ, অথবা সিংহিকায়া মহাপুত্রং তং রাহুং প্রণমাম্যহম, এর মধ্যে যদি দিতে পারেন, তাহলেও রাহুর নেগেটিভিটিটা অনেকটা শান্ত হবে। এবং যে কোনো রকম রাহুর দোষ, যে কোনো রকম স্যাটার্নের প্রবলেম, শনি মহারাজের প্রবলেম, এছাড়া মাঙ্গলিক দোষ, বিশেষ করে ভৌমদোষ যাদের রয়েছে, তারা অবশ্যই আগে থাকতে যোগাযোগ করবেন এই কৌশিকী অমাবস্যার জন্য, কারণ কৌশিকী অমাবস্যায় যে কোনো কাজ অত্যন্ত জোরদার হয়ে ওঠে এবং সেটা অবশ্যম্ভাবী রূপে কিন্তু খুব একটা ভালো ফল আপনাকে দেয় অতি শীঘ্র, খুব তাড়াতাড়ি, খুব ফাস্ট কিন্তু সেটার ফল পাওয়া যায়।
তার জন্য কিন্তু অবশ্যই বুকিং রয়েছে, বুকিং অন রয়েছে, আপনারা বুকিং করতে থাকুন। কৌশিক অমাবস্যা বা আলোক অমাবস্যা যে এই যে স্ট্রং পাওয়ারটা সেটাকে কাজে লাগান। মায়ের এই যে আরাধনা হবে এবং হোম যজ্ঞ এবং তার সাথে যেগুলো তন্ত্রোপায় গ্রহ সংস্কার একদম সুন্দরভাবে হবে, সেটা আপনার তার জন্য কিন্তু আপনাদের বুকিং অন রয়েছে, বুকিং করতে থাকুন। ফোন নাম্বারটা বলে দিচ্ছি 9748150037 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 7449393701 এবং আরেকটি নাম্বারও রয়েছে 82 দিয়ে, সেই নাম্বারটি আপনারা 3টে নাম্বার লিখে রাখুন এবং বুকিং করতে থাকুন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি দুর্গাপুর বলছি। নামটার বর্তমান বয়সটা বলুন। আচ্ছা, আমার নাম রবিবার, বর্তমান বয়স হলো 32 বছর। শত্রুতার জায়গাটা অনেকটা রয়েছে, গুপ্ত শত্রু আপনার, বুঝতে পেরেছেন? এবং আপনার এখানে ফিনান্স এবং যেটা দেখতে পাচ্ছি হেলথ নিয়ে কিছু প্রবলেম আসবে, ঠিক আছে, পরবর্তীকালে। বিশেষ করে ধরুন নার্ভ বা হাড় জাতীয় সমস্যা, ঠিক আছে? বর্তমানে আছে নার্ভের প্রবলেম বা হাড়ের সমস্যা কিছু আছে? হ্যাঁ, এটা আসবে কিন্তু পরবর্তীকালে। হ্যাঁ, হাড়ের প্রবলেম আর নার্ভের সমস্যা আসবে, সঙ্গে বাস্তুগত দোষ আছে। বাস্তুর মানে ঝুলের কালারটা কি খুব হয়, ব্রাউন কালারের হয় না নিকশ কালো হয়? কিছুটা ব্রাউন কালারের হয়, ওটা কিন্তু পরবর্তীকালে জিনিসটা একদম পুরো ব্ল্যাক আসবে, নিকশ কালো। কারণ কি এখানে গুপ্ত শত্রুর জায়গাটা মারাত্মক আমি দেখতে পাচ্ছি আপনার, বুঝতে পেরেছেন? গুপ্ত শত্রু দ্বারা কিছু তান্ত্রিক ক্ষতি সাধনের জায়গা এখানে আমি পাচ্ছি, বুঝতে পেরেছেন? আপনার আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন। কি বলছেন উনি? কিছু বলছেন, হ্যাঁ বলুন। বিয়ে তো এখানে তো মঙ্গল দারুণভাবে পীড়িত হয়ে রয়েছে, মঙ্গল এবং কেতুর ডিসপ্লেসমেন্টের ফলে তো আপনার গুপ্ত শত্রু এবং এই জায়গাটাকেও বাধা আছে, বিয়ের জায়গাটা, বুঝতে পেরেছেন? কেউ রিলেটিভের মধ্যে এমন কেউ রয়েছে ভীষণ জেলাস আপনার প্রতি, বিয়ের জায়গাটাকে পুরোপুরি বেঁধে রেখেছে, আটকে রেখেছে। রাতের দিকে একবার কল করবেন আমাকে। ফোন নাম্বার রয়েছে, আপনার ফোনের মাধ্যমে যোগাযোগ করুন। এবং কৌশিক অমাবস্যা উপলক্ষে যে তন্ত্রোপায় গ্রহ সংস্কার হবে এবং কঠিন জটিল ভয়ঙ্কর সমস্যার সমাধানের কিন্তু তিনি এক এবং অদ্বিতীয়, তার জন্য কিন্তু আপনাদের বুকিং করতে হবে, বুকিং করে আসতে হবে। আমরা একদম প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, আমরা জানবো আরও এই বিষয়ে যে এই যে কী ধরনের গ্রহ সংস্কার খুবভাবে দেখা যায় যে এই কৌশিকী অমাবস্যায় বিশেষ করে কাল সর্পদোষ, মাঙ্গলিক দোষ, এটা অত্যন্ত কমন ব্যাপার, অনেকেরই এটা থেকে থাকে। এছাড়া যাদের সাধু সর্প দোষ রয়েছে বা কেতুর ডিসপ্লেসমেন্টের ফলে কি হয়, অনেকের ক্ষেত্রে দেখা যায় ফুড পয়জন হওয়া, কুকুরে কামড়ানো, বিড়ালে আসার, বিষাক্ত কোনো কিছু দংশন করা এবং প্রবল গুপ্ত শত্রু, এই ব্যাপারগুলো থাকে। এবং কেতু খুব মিস্টিরিয়াস প্ল্যানেট, সেক্ষেত্রে কেতুর মধ্যে যে রহস্যময়তা রয়েছে, বিশেষ করে মূলা নক্ষত্রে যাদের জন্ম হয়, কেতুর নক্ষত্র, তারা ভীষণ চাপা প্রকৃতির হয়। তো সেক্ষেত্রে তাদের দেখা যায় সম্ভাবনা থাকে কোনো রকম কালা জাদু, ব্ল্যাক ম্যাজিকের দ্বারা ক্ষতি শিকার হওয়া। এই ধরনের সমস্যা যারা ভুগছেন, আমাদের কাছে বিশেষ কিছু কাটানের ব্যবস্থা থাকে এগুলো থেকে নিষ্পত্তি পাওয়ার জন্য, সেগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর অর্থকরী সমস্যায় যারা ভুগছেন তারা কিছু ব্রেসলেট ইউজ করতে পারেন, তাতে খুব ভালো কাজ দেয়। মানি ম্যাগনেট বা যেটা নবগ্রহ ব্রেসলেট হয়, সেই ধরনের জিনিসগুলো ইউজ করতে পারেন। সঙ্গে রুদ্রাক্ষ প্রয়োগ করে প্রপার তান্ত্রিক পদ্ধতিতে রুদ্রাভিষেক করে যদি আপনারা ধারণ করতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়া বিশেষ কিছু সমস্যা যেগুলি গ্রহগত সমস্যার বাইরে, মানে ধরুন মানুষের দ্বারা ক্রিয়েট করা, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু আমি কনসাল্ট করে থাকি। ধরুন কোর্ট কেস কারোর চলছে, মামলা মোকদ্দমা, বা কারো ধরুন কোনো ভাড়াটিয়া উচ্ছেদের ব্যাপার, উচ্চাটনের কাজ করতে হয়, বা কাউকে কোনো কিছু থেকে আটকানোর ব্যাপার, স্তম্ভন ক্রিয়া বা বিদ্বেষণ ক্রিয়া। ধরুন দুজন ব্যক্তির মধ্যে থার্ড পার্সন কেউ এসে গেছে, সেটা কোনো লাভ রিলেশন হতে পারে, ম্যারিটাল রিলেশন হতে পারে, সেক্ষেত্রে বিচ্ছেদের মাধ্যমে সেই ব্যক্তিকে দূরে সরিয়ে নেয়। এই সকল জিনিসগুলো কিন্তু কৌশিক অমাবস্যা অত্যন্ত ফলপ্রদ এবং উত্তম একটা খুব জোরদার তিথি। এই দিনে যদি কাজ করা হয়, খুব অল্প দিনের রেজাল্ট কিন্তু পাওয়া যায়। তার জন্য কিন্তু বুকিং আপনাদের করতে হবে। বুকিং নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি 9748150037 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 7449393701। আর দাদাকে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা পেয়ে যাচ্ছেন এবং শ্রীরামপুরে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, শিয়ালদহে পাচ্ছেন, হাওড়াতে পাচ্ছেন, বালিতে পাচ্ছেন, মেচিদাতে পাচ্ছেন, বর্ধমানে এবং কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন। বন্ধুরা বুকিং অন রয়েছে, আপনারা বুকিং করতে থাকুন। অসংখ্য ধন্যবাদ দাদা। সকলেরই মঙ্গল কামনা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সকলের সুখে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। আপনারা দেখছেন